সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সোহানুর রহমান সৈকত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই সম্পূর্ণ অধ্যায়টি শেষ করতে আমি দুইটা ভিডিও আপলোড দেব। একটা হচ্ছে প্রাণীকোষ এবং একটা হচ্ছে উদ্ভিদ কোষ। এই দুটি ভাগে দুটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমরা প্রাণীকোষ সম্পর্কে আলোচনা করব। তো আমি এই সাইডে কিছু কোটেশন লিখে রেখেছি, আর এখানে প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের চিত্রগুলো এঁকে রেখেছি। তো প্রথমেই হচ্ছে কি কোষের একটা সংজ্ঞা দেওয়া উচিত। তো কোষ হচ্ছে জীব ক্রিয়াকলাপের একক। তো এটা হচ্ছে একটা সিম্পল সংজ্ঞা, কিন্তু এটাকে যদি আমরা একটু বিস্তৃতভাবে ভাবি যে কোষটা কী, কোষটা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক এবং বৈষম্য পদ্ধতি আবৃত এমন একটি সত্তা যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এবং এই সংজ্ঞাটি দিয়েছেন হচ্ছে দুইজন বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী অ্যারিল জে লোই এবং ফিলিপ সিকেবেজ। তারা 1969 সালে একটা বই লিখেছিল, সেল স্ট্রাকচার অ্যান্ড বায়োলজি। এই বইয়ে সর্বপ্রথম তারা এই কোষ সম্পর্কে ধারণা দেন, কোষের সংজ্ঞাটা দেন। তো কোষের আকার, আকৃতি এবং নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষসমূহ নানাভাবে ভাগ করা যায়। তো আমাদের এই বইয়ে, নবম দশম শ্রেণীর বইয়ে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ ভাগ করা হয়েছে দুই ভাগে এবং কোষের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার, যেমন আদিকোষ বা প্রকৃত কোষ, প্রোক্যারিওটিক সেল, এবং সুকেন্দ্রিক কোষ, এবং সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো আদিকোষে মানে কি, এখানে নিউক্লিয়াস নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, এজন্য একে আদিকোষ বলা হয়। এছাড়াও এই কোষে ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে, অন্য কোনো উপাদান থাকে না। এবং এখানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। এবং এই আদিকোষে নিউক্লিয় বস্তুসমূহ ছড়িয়ে ছিটিয়ে থাকে সাইটোপ্লাজমে, কারণ এখানে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা থাকে না। এজন্য নিউক্লিয় বস্তুসমূহ সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই কারণে একে আদিকোষ বলা হয়। নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়াতে সাধারণত এই সকল কোষ দেখা যায়, কারণ ব্যাকটেরিয়ার তো নিউক্লিয়াস সুগঠিত নয়, এজন্য একে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলা হয়। একে বলা হয় প্রোক্যারিওটিক সেল। তো তারপর হচ্ছে কোষের প্রকারভেদে, তারপর নিউক্লিয়াসের গঠনভেদ, তারপর হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, অর্থাৎ এখানে সুগঠিত নিউক্লিয়াস আছে। তো এখানে এই কোষে মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম সহ সকল ধরনের অঙ্গাণু থাকে, এবং ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, প্লাস্টিড, ডিএনএ, আরএনএ, প্রোটিন এবং হিস্টোন, অন্যান্য সকল উপাদান থাকে। তো এখানে সাধারণত জীবকোষে, অধিকাংশ জীবকোষে এরকম কোষ থাকে, এবং এখানে নিউক্লিয় বস্তুসমূহ একটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে, সুসংগঠিতভাবে থাকে। অধিকাংশ জীবকোষে, সাধারণত উন্নত শ্রেণীর জীবকোষে এই কোষটি দেখা যায়, অর্থাৎ সুকেন্দ্রিক কোষ দেখা যায়। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষসমূহ। এবং কাজের ভিত্তিতে কোষকে কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করছি, যেমন দেহকোষ, সোমাটিক সেল, এবং জনন কোষ, গ্যামেটিক সেল। তো দেহকোষ কী হয়? দেহকোষে সাধারণত মাইটোসিস পদ্ধতিতে কোষটা বিভাজন হয়, অর্থাৎ এখানে কোষটি খণ্ডিত হয়ে বিভাজিত হয়, এবং এখানে এর মাধ্যমেই, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহটি বৃদ্ধি ঘটে। এবং এখানে এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে এখানে এটার বৃদ্ধিসহ তন্ত্র, উদ্ভিদের নানা অঙ্গাণুতে এটি সাহায্য করে। তারপর হচ্ছে জনন কোষ, অর্থাৎ যৌন জনন এবং পুনঃক্রম দেখা যায় এমন কোষে জনন কোষ উৎপন্ন হয়। যেমন পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে সর্বপ্রথম যে কোষটি সৃষ্টি হয়, এখানে এটাকে জাইগোট বলা হয়। এই জাইগোটটি বারবার মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন একটি কোষ উৎপন্ন করে। অর্থাৎ এখানে অপত্য জনন কোষের যে ক্রোমোজোমের সংখ্যা, এটা হচ্ছে মাতৃকোষের জনন কোষের অর্ধেক। তো এটা হচ্ছে যে কাজের ভিত্তিতে নিউক্লিয়াসের প্রকারভেদ। তো তারপর হচ্ছে কোষপ্রাচীর। তো এখানে কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেমন উদ্ভিদ কোষের এখানে কোষপ্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোষপ্রাচীর।
তো কোষ প্রাচীরটি হচ্ছে মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি এবং এটির রাসায়নিক গঠন বেশ জটিল। এটি যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন দিয়ে তৈরি এবং এখানে ছত্রাকের কোষ প্রাচীরটি কাইটিন দিয়ে তৈরি এবং কোষ প্রাচীরটি সাধারণত হচ্ছে এক স্তর বিশিষ্ট এবং এখানে একটি মধ্যপর্দা আছে। এই মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রস দিয়ে এখানে সৃষ্টি হয় এবং এখানে হচ্ছে এই কোষ প্রাচীরের ভিতরে প্লাজমোডেসমাটা আছে, অর্থাৎ আণুবীক্ষণিক নালী আছে। এই আণুবীক্ষণিক নালীর মাধ্যমে পাশাপাশি কোষগুলোর সাথে এটি যোগাযোগ রক্ষা করে এবং খনিজ লবণ আদান প্রদান করে এবং এই কোষ প্রাচীরের ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয় কূপ। তো এই হচ্ছে কোষ প্রাচীরের বিস্তৃত আলোচনা। তো তারপর হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো যে অংশটুকু, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তো এখানে কোষ ঝিল্লি দিয়ে, যেমন এখানে এই যে কোষ ঝিল্লি দ্বারা গঠিত, কোষ ঝিল্লির ভিতরে যা আছে সব কিছুই প্রোটোপ্লাজমের অংশ, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তো এটাই হচ্ছে প্রোটোপ্লাজমের বিস্তৃত আলোচনা। তারপর হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে, সেটাই হচ্ছে কোষ ঝিল্লি। অর্থাৎ এখানে কোষ ঝিল্লি অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন। তো এটা হচ্ছে বাইরের সাথে একটা পর্দা থাকে, এই পর্দাটাকেই বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তো এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট পর্দা। তো এটি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। তো এখানে কোষ ঝিল্লির পরেই থাকে হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গ। তো এখানে সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। যেমন এই পুরোটা হচ্ছে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম থেকে এই নিউক্লিয়াসটিকে সরিয়ে নিলে যা থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। অর্থাৎ এখানে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, এগুলো সব কিছুই হচ্ছে কোষ গহ্বর, এগুলো সব কিছুই হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ এবং এগুলো সব কিছুই হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রাণী কোষের বেলায় এবং প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের বেলায়। প্লাস্টিড থাকে হচ্ছে উদ্ভিদ কোষে খাদ্য প্রস্তুত করার জন্য, এটি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এবং আমরা প্রাণী কোষ খাদ্যের জন্য এই প্লাস্টিডের উপর নির্ভরশীল। তো এখানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রাণী কোষের বেলায় এটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং এটি সর্বপ্রথম 1898 সালে আবিষ্কৃত হয়। বেন্ডা নামে একজন এই মাইটোকন্ড্রিয়া 1898 সালে আবিষ্কার করেন। তো এটি হচ্ছে, এবং এই মাইটোকন্ড্রিয়াটি 2 স্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত। তো এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার তারপর হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে শ্বসন কার্যের 4টি ধাপ, যেমন অ্যাসিটাইল কোষ সৃষ্টি, গ্লাইকোলাইসিস, ক্রেবন চক্র এবং ইলেকট্রোপ্রবাহ তন্ত্র। এই 4টির ভিতরে দ্বিতীয় নম্বর অর্থাৎ অ্যাসিটাইল কোষ সৃষ্টি এবং ক্রেবস চক্র এই মাইটোকন্ড্রিয়াতেই বিক্রিয়াটি সম্পন্ন হয়। এবং আমরা জানি হচ্ছে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়, যার ফলে মাইটোকন্ড্রিয়াকে শক্তির পাওয়ার হাউস বলা হয় কোষের। তো এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজগুলো থাকে একে বলা হয়, এই ভাঁজগুলোর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজগুলো থাকে এদের বলা হয় ক্রিস্টি, ইংরেজিতে হচ্ছে ক্রিস্টি। এবং এই ক্রিস্টির ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুযুক্ত যে গোলাকার বস্তুগুলো থাকে সেগুলোকে বলা হয় অক্সিজম। এবং এই অক্সিজমের ভিতরে উৎসেচকগুলো যেমন এনজাইমগুলো সাজানো থাকে। তো এই এনজাইমগুলো সাজানো থাকার ফলে এখানে যে বিক্রিয়াগুলো হয় অর্থাৎ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে শক্তির পাওয়ার হাউস বলা হয়। এখানে বেশ সবচেয়ে শক্তি উৎপন্ন হয় কোষের ভিতরে। তো এখানে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়াগুলো থাকে না, যেমন এছাড়াও আবার অনেক সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না, যেমন ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমোনাডিস। এই কোষগুলোতে মাইটোকন্ড্রিয়া থাকে না, এগুলো সুকেন্দ্রিক কোষ হওয়ার পরেও মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আলোচনা। তারপর হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এটি প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা,
খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে আকর্ষময় করা এবং যার ফলে পরাগায়নে সাহায্য করা অন্যান্য পতঙ্গর জন্য। তো এই প্লাস্টিড হচ্ছে 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ প্লাস্টিড। এটি হচ্ছে উদ্ভিদের কচি কাণ্ড এবং পাতায় দেখা যায়। এবং এই ক্লোরোপ্লাস্টের ভিতরে স্ট্রোমা নামক একটি অংশ থাকে। এই স্ট্রোমা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, আবদ্ধ করে, এবং এই স্ট্রোমাতে অবস্থিত যে সৌরশক্তি থাকে তাতে এনজাইমগুলো সাজানো থাকে। তো এনজাইম সমূহ সমষ্টি এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এগুলো এবং কোষের ভিতরকার যে পানি থাকে এগুলো সব কিছু একত্রিত হয়ে শর্করা খাদ্য তৈরি করে, এবং এই শর্করা খাদ্যটাই প্রাণী খায়, অর্থাৎ আমরা যেমন উন্নত শ্রেণীর প্রাণী আছে তারা খাই। তো আমরা খাওয়ার জন্যই এই প্লাস্টিডের উপর নির্ভরশীল, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল। এবং এখানে একটি রঞ্জক পদার্থ থাকে ক্লোরোপ্লাস্টে, এবং একে বলা হয় ক্যারোটিন এড। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টটি হচ্ছে, এটি সবুজ নয় কিন্তু রঙিন। যেমন এখানে নানা ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেমন ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলো রঞ্জক পদার্থ। এই সকল রঞ্জক পদার্থ ক্রোমোপ্লাস্টে থাকার কারণেই এগুলো সবুজ নয়, এগুলো রঙিন। যেমন এগুলোর মিশ্রণজনিত কারণে পাতা, ফুল ইত্যাদি বিভিন্ন কারণে রঙিন হয়। যেমন গাজর হচ্ছে কমলা কালার। এগুলোর কারণে, এই ক্রোমোপ্লাস্টের কারণেই বিভিন্ন ফলাদি হচ্ছে বিভিন্ন কালার হয়, সবুজ হয় না, রঙিন হয়। তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট। এটা হচ্ছে 3 নম্বর প্লাস্টিড। তো এই লিউকোপ্লাস্টে হচ্ছে কোনো রঞ্জক পদার্থ থাকে না, অর্থাৎ এটি কালারহীন, কোনো কালার থাকে না। এবং এটি সূর্যালোকে যেখানে পড়ে সেখানে কিন্তু এটা না, যেখানে সূর্যালোক পড়ে না সেখানে হচ্ছে লিউকোপ্লাস্ট থাকে। তো এই হচ্ছে প্লাস্টিডের বিস্তৃত আলোচনা। তো আজ এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমি উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর পরের ভিডিওতে এটা প্রাণী টিস্যু, এবং পরের ভিডিও হচ্ছে উদ্ভিদ টিস্যু। তো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। আসসালাম।